প্রিয় পাঠক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কি খেয়াল করেছেন সোনার দাম বাড়ছে? হঠাৎ করে কি এমন হলো যে সোনার দাম বেড়ে গেল? সারা পৃথিবীতে যখন একটা অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, সেখানে সোনার মতো একটা জিনিসের দাম কেন বাড়বে? এটার পেছনে একটা রাজনীতি এবং অর্থনীতির খেলা আছে। সেই খেলাটা কি? চীন সোনা কিনছে, প্রচুর সোনা বাজারে যেখানে যেভাবে পাচ্ছে সোনা কিনছে। মানে চীনের এই যে সোনা কেনার যে ধুম পড়ে গেছে, এই ধুমের কারণে প্রতিদিন সোনার দাম বেড়ে যাচ্ছে। আসলে চীন এত সোনা কি করবে? সোনা তো খাওয়াও যায় না। সোনা দিয়ে আসলে গয়নাগাটি তৈরি করা যায়, অলংকার তৈরি করা যায়, সেগুলো পরা যায়। শুধু সেগুলোর জন্য একটা রাষ্ট্র সোনা কিনে মজুত করবে, এটা হাস্যকর কথা। কিন্তু সেটা করছে, এটার পেছনে একটা অর্থনৈতিক গেম চলছে। চীন আসলে তার ডলার গুলো আমেরিকায় ফিরিয়ে দিতে চায়, ডলারের বদলে সে সোনা মজুত করছে। কোনো কারণে ডলারের হঠাৎ যদি কোনো একটা ক্রাইসিস তৈরি হয়, যাতে ডলারের দাম বিশ্বব্যাপী পড়ে যেতে পারে, তখন এই যে চীন সোনাগুলো কিনে রেখেছে, এই সোনার দাম কিন্তু কমবে না। এমনও হতে পারে বিশ্ব মার্কেটে ডলারের বদলে আরেকটা ইন্টারন্যাশনাল মুদ্রা চালু হয়ে গেছে। তখন ডলারের মূল্য কোথায় থাকবে? ভাবছে আমাদের টাকার মূল্য যদি থাকে, তাহলে ডলারের মূল্য কেন থাকবে? এখানে একটা কথা বলে রাখা ভালো, যে আমেরিকার প্রচুর ঋণ, বৈদেশিক ঋণ, সাধারণ জনগণের কাছে ঋণ। মানে এইসব ঋণের খরচ মেটাতে গিয়ে তারা অনেকটা ইচ্ছা মতো ডলার তৈরি করে। আমি ইচ্ছা মতো বলছি, অনেকের হয়তো আপত্তি থাকতে পারে, হিসাব নিকাশ করেই করে। তারপরেও আমেরিকার যদি একটা ডলার সংকট তৈরি হয়, তাহলে তারা মানে ডলার ছাপিয়ে সেটাকে বিশ্ববাজারে সেটা দিয়ে জিনিস কিনতে পারে, করতে পারে। কিন্তু আমরা চাইলেই যে আমাদের টাকা দিয়ে ছাপিয়ে এটা করতে পারি না। আমরা দেশি টাকা ছাপলেই সেখানে মূল্যস্ফীতি হয়, দেশে জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে যায়। হ্যাঁ, টাকার মূল্য থাকে না। সব জিনিসের দাম বেড়ে গেলে টাকার মূল্য থাকবে না, এটাই স্বাভাবিক। তো ডলার ক্ষেত্রে এটা হয় না। হয় না কারণ ডলার ইন্টারন্যাশনাল মুদ্রা। এখন আমেরিকার অর্থনীতি যে একটা ফাঁকিবাজির উপরে দাঁড়িয়ে আছে, সেই ফাঁকিবাজিটা কি? সেই ফাঁকিবাজির পেছনে এই যে চীনের সোনা কেনার একটা যোগসূত্র আছে। সেইটা কি, এটা যদি আপনি জানতে চান, তাহলে একটা বই আছে, হাউ ইকোনমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্র্যাশেস। এক দ্বীপে তিনটা জেলেকে দিয়ে এই গল্পের কাহিনী শুরু। এই তিন জেলে আসলে আমাদের আদিম সমাজ ব্যবস্থার প্রতিভূ, যখন নাকি মুদ্রা বলে কিছু ছিল না, অর্থনীতি বলে কিছু ছিল না। তারপরে অর্থনীতি কিভাবে অগ্রসর হলো, ওই তিন জেলেকে দিয়ে রূপক গল্প তৈরি করে পুরো ইকোনমিক সিস্টেমটা কিভাবে চলে, সেটা এই বইয়ে খুব সহজ ভাষায়, খুব সহজ করতে, খুব আকর্ষণীয় ভাবে এই বইয়ে তুলে ধরা হয়েছে। তো যাদের অর্থনীতি নিয়ে আগ্রহ আছে, তারা তো অবশ্যই এই বইটা পড়ে দেখবেন। আর যাদের অর্থনীতিতে আগ্রহ নেই, তারাও চাইলে পড়তে পারবে। মানে বইটা এমন ভাবে লেখা হয়েছে যে যে কোনো মানুষ এই বইটা, যে মানে অর্থনীতির মার্কেট কিছুই বোঝে না, সেও সহজে এটা হতে পারবে। আর এই যে দরপতনের সাথে এর সঙ্গে চীন যে সোনা কিনছে, এবং এই সোনা কেনার ফলে আমেরিকার ডলার একসময় নিছক কাগজে পরিণত হতে পারে, সেরকম একটা আশঙ্কাও কিন্তু এই বইয়ে আছে। হ্যাঁ, এখানে সোনা কেনার কথা বলা হয়নি, কিন্তু এই বইয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, চীন সেই দিকেই এগোচ্ছে। অর্থাৎ এই বইটা শুধু
অর্থনীতির বই না, একই সাথে ভূ রাজনীতির যে খেলা, সেই খেলাটা টাকাকে কেন্দ্র করে কিভাবে আবর্তিত হচ্ছে তার একটা কি বলবো পোস্টমর্টেম, তার একটা গল্প, তার একটা কাহিনী, উপাখ্যান যেটাই বলে এই বই পেয়ে যাবেন। বইটা প্রকাশ করেছে পুঁথি। বইটার মূল লেখক হচ্ছে পিটার শিপ এবং এন্ড্রু শিপ, এবং এটা অনুবাদ করেছেন অপু তানভীর। বইয়ের সবচেয়ে বড় দিক যেটা, বইটা খুব মানে ভালো কাগজে ছাপা, ভালো বাঁধাই, ভালো কাভার ডিজাইনটা মনে হয় সম্ভবত মূল বইয়ে, সেক্ষেত্রে আমি এখানে প্রকাশকের দিচ্ছি না, কিন্তু সব মিলিয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটির বই না করা সবচেয়ে বড় ব্যাপার, যেটা সুসম্পাদনা করা, এবং এই সুসম্পাদনার কারণেই এটাকে মানে ঠিক অনুবাদ বই হিসেবে না ভেবে সাধারণ বাংলা বই হিসেবে, মানে সহজ পাঠ্য বাংলা বই হিসেবেও আপনি পড়ে ফেলতে পারেন। এবং মানে যারা আমার মতো অর্থনীতির কথা বোঝেন না, তারাও অর্থনীতি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করবে।